কোনো রকম পড়ালেখা করতে পারে না, এরা যখন কোনো জায়গায় সুযোগ না পায়, তারপর আমাদের পার্সপেক্টিভে আমি বলতেছি, তারা করে রাজনীতিতে ঢুকে তখন তারা হয়ে যায় বড় বড় পোস্ট যখন ক্যারি করে, তখন ওই যে বড় বড় ইউনিভার্সিটিতে যারা পড়ছিল তাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কলাররা গিয়ে কিন্তু ধর্ণা দিচ্ছে, আমার মেয়ের ট্রান্সফার করেন, আমার ছেলের ট্রান্সফার করেন, বা আমাকে ট্রান্সফার করেন, বা আমাকে অমুক জায়গায় একটু রেফার করে দেন, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমাকে অমুক জায়গায় দেন, আমি ওই ডিস্ট্রিক্টে যেতে চাই। আলটিমেটলি সবাই কিন্তু আমরা রাজনীতিবিদদের কাছে ধরা, আর রাজনীতিবিদরা কিন্তু ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীরাই বেশিরভাগ হয়ে থাকে। তাই আমি সবসময় যেটা বলে থাকি, এই খটকা আমাদের দূর করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের নিয়মিত আয়োজন খটকার আজকের যে আলোচনার বিষয় সেটা আমরা অগ্রিম বলি না, কথা যখন আমরা শুরু করব তখন আপনারা বুঝে নেবেন। যথারীতি আমাদের সামনে হাজির হয়েছেন নাজমুল হক সুমন, সহকারী অধ্যাপক ও বিশ্লেষক। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আপনার কাছে আসলে একটু খটকাটা মনে হয় বেশি, আপনার কাছে আসলে খটকাটা বেশি মনে পড়ে। নতুন একটা বিষয় আমি দেখলাম, অথবা আপনিও হয়তো দেখে থাকবেন, যে আমাদের সমাজ বলি, রাষ্ট্র বলি, অথবা সারা পৃথিবী জোড়া যেটা বলি, সম্ভবত সব অভিভাবকের একটা আগ্রহের জায়গা, আমার সন্তান গ্রেড ভালো পাবে, সবচেয়ে বেশি ভালো মার্ক পাবে, ভালো ফলাফল পাবে। পাশাপাশি এটা বলতে পারি যে সফলতম ব্যক্তিদের কথাও যদি চিন্তা করি, আমরা দেখি যে এই যে গ্রেড বা ভালো স্ট্যান্ড মার্ক করে বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়, তাদের সফলতার সংখ্যা আমরা যদি বিচার করি, তাদের থেকে অন্যরা যারা স্কুল পালিয়েছে অথবা পড়াশোনা সব শেষ করতে পারে নাই, তো এরকম মানুষের সফলতা বেশি দেখি। মানে আমার কাছে এটা খটকা মনে হয়, সম্ভবত যারা শুনবে দেখে থাকবে তাদের কাছে ওইটা খটকা লাগতে পারে, যে সফলতার মানদণ্ড কি গ্রেডিং সিস্টেম বা পরীক্ষার নাম্বার বেশি পাওয়া অথবা অনার্স মাস্টার্স বিসিএস কিংবা পিএইচডি দেওয়াটার সাথে সম্পর্ক কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। এটা একেবারে আমার একটা সমসাময়িক বিষয় আপনি তুলে আনছেন, যেহেতু আমি শিক্ষকতার সাথে প্রায় 15 বছর যাবৎ জড়িত। আমার সামনে অনেক হাজার হাজার ছাত্র বের হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি তুলে এনেছেন, যে আসলে ভালো ফলাফলই কি সফলতার একটা মানদণ্ড কিনা। জি, আমার মনে হয় যে এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি আপনার আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশের প্রেক্ষিতে ভালো ফলাফলকে আমি দেখি ভালো চাকর হওয়ার একটা প্রক্রিয়া। আচ্ছা, মানে ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর যে ব্রিটিশ যে কারিকুলাম বা ব্রিটিশরা আমাদেরকে যেভাবে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়ে গিয়েছে, বা আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে সাজানো, শুধু আমাদের শিক্ষা ব্যবস্থা না, ওয়ার্ল্ড ওয়াইড যারা জায়ান্ট কোম্পানি যারা পৃথিবী শাসন করে, তাদের যদি আপনি পুরো অ্যানালাইসিস করেন, তারা একটা শিক্ষিত শ্রেণী তৈরি করে তাদের কর্পোরেট কালচারের সাথে ম্যাচ করার জন্য, যারা আপনার ওই কোম্পানিগুলোতে চাকর হিসাবে কাজ করতে পারবে, যেটার নাম আমরা চাকর থেকে চাকরি নামটা দিয়েছি, যে ভালো চাকরি করতে পারবে, তাদেরকে তারা ট্রেনিং করাচ্ছে ছোট থেকেই, যে তুমি আমার এই ফ্যাক্টরি বা কোম্পানির উপযোগী একটা চাকর হিসাবে তোমাকে আমি গড়ে তুলব। এখানে সবচেয়ে ভালো চাকর যারা, তাদেরকে তারা যারা বেস্ট বেস্ট মেধাবী যারা, তাদেরকে তারা ভালো আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলি তৈরি করতেছে। এরপরে গ্রেড ওয়াইজ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি খেয়াল করবেন পৃথিবীর সবচেয়ে বড় বড় উদ্যোক্তা যারা, আপনার এই স্টিভ জবস, তারপরে বলা হয় যে মার্ক জুকারবার্গ, তারপরে আপনি যদি বলেন যে ওই টেসলার মালিক যে ওনার নাম জানি ইলন মাস্ক, পৃথিবীর খ্যাত যত বড় বড় আপনি টানবেন উদ্যোক্তাদের তালিকা টানবেন, তাদের মধ্যে আপনার 100 জনের মধ্যে আমার যেটা ধারণা এভারেজে 80-85% হচ্ছে আপনার যারা কম মেধাবী, মানে আনুষ্ঠানিক শিক্ষায় যারা, প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা কম মেধাবী এবং যারা মানে পিছিয়ে পড়া ছিল বা অকৃতকার্য অবস্থায় ছিল, ফেল করেছে অথবা ভালো ছাত্র ছিল না, ব্যাক বেঞ্চার হিসেবে যারা ছিল, তারাই পৃথিবীতে বেশিরভাগ উদ্যোক্তা হয়েছে, সফল হয়েছে। আমাদের কালচারে যদি আপনি দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে আমি খুব ফ্রেন্ডলি বলি যে বাংলাদেশে যদি টপ 10-10টা কোম্পানি আপনি বাছাই করেন, তাদের গ্রুপ অফ কোম্পানি একেবারে টপ 10 যারা পুরো বাংলাদেশকে যারা মানে মোটামুটি আর্থিকভাবে যারা একেবারে টিকিয়ে রাখছে বেসরকারি খাতটা, তাদের টপ 10 আপনি একটু নামগুলো স্মরণ করেন এবং তাদের কথাগুলো চিন্তা করেন, তারা কেউই
প্রাতিষ্ঠানিকভাবে খুব সাউন্ড নলেজ তাদের ছিল না। তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষায় পিছিয়ে পড়া লোকজন তারা ছিল। অথচ তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে। অথচ আপনি দেখবেন শুধু তাই না, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ঢাকা মেডিকেল বা বাংলাদেশের বেস্ট স্কলার যে স্টুডেন্টগুলো, তাদের মেডিকেলে যদি সাপোজ তাদের বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেলে, যদি বেসরকারি বড় মেডিকেলে তারা ডাক্তারি করার সুযোগ পেলে তারা নিজেদেরকে গর্ববোধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোতে বা বড় বড় টেকনোলজি কোম্পানিগুলোতে তারা চাকরি পেলে নিজেদেরকে মানে একেবারে সর্বোচ্চ গর্ববোধ হিসেবে তারা এটা প্রকাশ করে। তার মানে আমরা যেটা বুঝলাম যে একেবারে মানে যারা পিছিয়ে পড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষাতে যারা পিছিয়ে পড়া ছিল, তাদের আন্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় বড় জায়গা থেকে যারা শিক্ষা অর্জন করেছে, তারা তাদের চাকর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন হাতে পায়, তারা এটা পৃথিবীর সবচেয়ে বড় একটা অর্জন মনে করে। এই যে দাসত্বের মানসিকতা তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের মন ও মগজে এটা সেট হয়ে গেছে যে আমরা একটা বড় চাকরি করতে পারছি, আমরা ওইখান থেকে গাড়ি পাচ্ছি, বাড়ি পাচ্ছি, বড় মোটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি, তাতে কিন্তু আমরা সন্তুষ্ট হয়ে যাচ্ছি যে আসলে তো আমরা অনেক বড় জায়গায় রিচ করতেছি। এখন আপনি বলতে পারেন যে, আপনি একটা প্রশ্ন করছেন যে ভাই, এই পিছিয়ে পড়া যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার পিছিয়ে পড়া তারাই সফল হয় বেশি কেন? এটা আমার কাছে মোটা দাগে দুইটা জিনিস মনে হয়। প্রথম বিষয় হচ্ছে তারা যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তারা কিন্তু জীবনে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, ঝুঁকি নিতে পছন্দ করে। তারা তো এমনি ফেল করতে করতে আসছে, আরও 2-3টা বেশি ফেল তাদেরকে আসলে তেমন কোনো করে না, নাড়া দিবে না। আর যারা সারা জীবন ফার্স্ট হয়ে আসছে, সে কিন্তু একটা ঝুঁকি নিতে পারে না, সে একটা মানে অকৃতকার্য হবে বা একটা রিস্ক হবে, এই জায়গায় সে যেতে চাচ্ছে না। সে কমফোর্ট জোন, সে নিজেকে খুব ভালো ছাত্র মনে করে, তার ভিতরে একটা অহংবোধ কাজ করে, সে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে সে নিজেকে খুব বড় একটা প্রায়োরিটি জায়গায় তাকে দেখে। আমি আপনার একটা অনুষ্ঠানে বলছিলাম যে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে আমি তার নাম জিজ্ঞেস করছি, সে আগে বলতেছে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ি, ফেসবুক স্ট্যাটাসে, হুন্ডাতে, গাড়িতে, সাইকেলে বা তার ব্যক্তিগত গেঞ্জিতেও সে ওই ইউনিভার্সিটির লগো নিয়ে ঘুরে, যে সে অনেক পৃথিবীর সবচেয়ে বড় কিছু অর্জন করে ফেলছে। এই যে একটা দাসত্বের মানসিকতা, এগুলো তাদের ভিতরে একটা মানে অনেক অল্প বয়স থেকে মাথার ভিতরে মগজে দাসত্বের মানসিকতা ঢুকে গেছে। যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে মানে চিন্তা করলে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, ও চান্স পায় নাই, ওকে একেবারে কুণ্ঠাসা করে ফেলে। কিন্তু আমরা কি দেখি লাস্ট চিত্রটা, যে ওই যেটা প্রাইভেটে পড়ছে অথবা পাবলিক ইউনিভার্সিটিতে কোনো রকম একটা দুর্বল সাবজেক্টে গিয়ে পড়ছে, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে, অথবা ধরেন কোনো রকম পড়ালেখা করতে পারে না, এরা যখন কোনো জায়গায় সুযোগ না পায়, তারপর আমাদের পার্সপেক্টিভে আমি বলতেছি, তারা করে রাজনীতিতে ঢুকে তখন তারা হয়ে যায় বড় বড় পোস্ট যখন ক্যারি করে, তখন ওই যে বড় বড় ইউনিভার্সিটিতে যারা পড়ছিল, হ্যাডমগিরি করছিল, তারা কিন্তু তখন জি 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 হুজুর তাদের কাছে গিয়ে কিন্তু তখন তারা একেবারে মানে এটা স্বাভাবিক। বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদদেরই যদি আপনি খুব অ্যানালাইসিস করেন, তাদের আছে অনেকেরই তো অনেক ভালো ভালো মানে ব্রাইট রেজাল্ট আছে, বেশিরভাগই রেজাল্ট ভালো না বা পিছিয়ে পড়া, গ্র্যাজুয়েশন করতে পারে নাই, কিন্তু তাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কলাররা গিয়ে কিন্তু ধর্ণা দিচ্ছে, আমার মেয়ের ট্রান্সফার করেন, আমার ছেলের ট্রান্সফার করেন, বা আমাকে ট্রান্সফার করেন, বা আমাকে অমুক জায়গায় একটু রেফার করে দেন, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমাকে অমুক জায়গায় দেন, আমি ওই ডিস্ট্রিক্টে যেতে চাই। আলটিমেটলি সবাই কিন্তু আমরা রাজনীতিবিদদের কাছে ধরা, আর রাজনীতিবিদরা কিন্তু ওই পিছিয়ে পড়া শিক্ষার্থীরাই বেশিরভাগ হয়ে থাকে। তাই আমি সবসময় যেটা বলে থাকি, এই খটকা আমাদের দূর করতে হবে। ভালো ছাত্র মানে সে একেবারে জীবনের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে, ব্যাপারটা এরকম না। বরঞ্চ আমরা পৃথিবীর হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস করলে যেটা দেখি, যে যারা পিছিয়ে পড়া রেজাল্ট, এরাই পৃথিবীতে বড় বড় অনেক কিছু উদ্যোক্তা অর্জন তারা করে গেছে, যেগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ভালো ছাত্রদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। ওভারঅল ওই ভালো ছাত্র, ভালো রেজাল্ট, খারাপ ছাত্র একেবারে সব কিছু থেকে সে শেষ হয়ে যাবে, এই চিন্তাধারা, এই মানসিকতা আমাদের দূর করতে হবে। তাহলে আমার মনে হয় যে আমরা উইন উইন সিচুয়েশনে পৃথিবীতে সবাই সবাইকে সম্মানের জায়গা দিতে পারবো, তৈরি করতে পারবো, এবং সবার প্রতি সবার একটা আলাদা আবেগ, ভালোবাসা জন্মাবে।